আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কাছে বা দূরে যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ব্লগটি শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। গত পর্বে আপনাদের সাথে বলেছিলাম যে আমাদের যে ড্রয়িং রুমটা সেটা কিন্তু হুট করেই আমাকে সম্পূর্ণ খালি করে তারপর গ্রামের বাড়ি যেতে হচ্ছে। তো কেন খালি করতে হয়েছে সেটা গত পর্বে বলতে পারিনি। আর ঘটনাটা হচ্ছে আসলে হুট করেই এরকম একটা প্রবলেমে পড়ে গেছি। আমাদের নিচতলাতে একজন পুরনো ভাড়াটিয়া ফ্যামিলি আছে। তো ওই আন্টিরা অনেক বছর ধরে আমাদের বাড়িতে আছেন, এমনকি আমরা এই বাড়িতে ওঠার আগ থেকেই ওনারা এখানে থাকেন। আমাদের এই বাড়িটা যখন তৈরি হয় তার প্রায় ২ বছর পরে আমরা এখানে এসেছি, কারণ তখন আমার বোনের মেডিকেল পড়াশোনাটা শেষ হয়নি আর এখান থেকে অনেকটাই দূর হয়ে যেত। তো আমরা যখন এসেছি তখন আন্টিরা অলরেডি এখানে থাকে। আমাদেরও আরও প্রায় অনেক দিন আগেই ওনারা এসেছেন, সেই হিসেবে আমাদের থেকে ওনারা এই বাড়ির পুরনো বাসিন্দা। তো আন্টি আগে 2টা রুম নিয়ে থাকতেন, মানে আমাদের ফ্ল্যাটগুলো যেহেতু 4 রুমের, তো আমাদের নিচের ফ্ল্যাটটাতে 2টা ফ্যামিলি তারা সাবলেটে শেয়ার করে থাকেন আর কি। তো আগে যখন আন্টিরা ছিলেন তখন ওনার বড় ছেলে তার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে একটা রুমে থাকে এবং আরেকটা রুমে হচ্ছে আন্টি তার ছোট ছেলে থাকে আর কি। তো হুট করেই তার ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানের ডেট পড়ে গেছে। তো এমন একটা সময়ে আর কি পড়েছে যে মাত্র 15 দিন হাতে সময় ছিল। তো ওনারা আর কি আমাদের বাসা কোনোভাবেই ছেড়ে যেতে রাজি না। আমাকে অনেক করে উনি রিকোয়েস্ট করলেন যে আমরা এত বছর ধরে এখানে আছি এবং আমাদের খুব ইচ্ছা যে যতদিন আমরা কোথাও বাড়ি করে যেতে না পারছি ততদিন পর্যন্ত আপনাদের এখানে থাকতে চাই। আর আমাদের এখন একটা শর্ট টাইমে নতুন করে বাসা খুঁজে চলে যাওয়াটাও সম্ভব না, আর অন্য কোথাও গিয়ে এরকম ভালো পরিবেশ পাবো কি না বা ভালো মানুষের সাথে থাকতে পারবো কি না সেটাও আমাদের অনেকটাই অনিশ্চয়তা হয়ে যাবে। তো উনি আসলে একেবারেই আমাকে জোর করেই বললেন যে দেখেন কোনোভাবে আমাকে একটা রুম ম্যানেজ করে দেন আপনার এখানে, যেহেতু অন্য ফ্ল্যাট এখন খালি নেই, আমাকে যেভাবেই হোক একটা রুম দিতেই হবে। তো অন্য সব আমাদের ফ্ল্যাটেই ভাড়াটিয়া বর্তমানে আছে। তো আমি এখন এই মুহূর্তে কাকে নামিয়ে দিব? আর একটা মানুষকে বলতে হলেও তো অন্তত তাকে 2 মাস বা 1 মাস হলেও অন্তত সময় দিতে হবে। আর এছাড়া তো তারাও অন্য কোথাও শিফট করতে পারবে না। তো কি করার, তখন বাধ্য হয়ে আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আমি তো গ্রামে চলে যাচ্ছি, আমার যে ড্রয়িং রুমের জিনিসগুলো আছে সেগুলো আমি এদিক সেদিক করে, যেহেতু আমরা ওই ফ্ল্যাটের আরও কিছু রুমই ব্যবহার করি আমার ফুপি যেখানে থাকে, তো ওইখানেও কিছু জিনিস ফুপির কাছে সরিয়ে রেখেছে, আবার কিছু জিনিস আমাদের নিজেদের যে ফ্ল্যাটে আমরা থাকি সেখানেও সরানো হয়েছে। এভাবে আর কি একেবারেই ঘরের অবস্থা যাচ্ছে তাই হয়ে গেছে। চাপাচাপি করে জিনিস রেখে তাকে ইমার্জেন্সি আমি এই রুমটা খালি করে দিয়ে যাচ্ছি এবং নিচে আরেকজন যারা ছিলেন তাদেরকে নোটিশ দিয়ে গেছি। তারা নতুন ভাড়াটিয়া ছিলেন, 6 মাস ধরে আছেন আর কি। ওনারাও খুব মন খারাপ করেছেন, যেতে চাচ্ছিলেন না, কিন্তু কিছুই করার নেই। এই কারণে আর কি ওনাদেরকে বুঝিয়ে বলেছি। তখন ওনারা আমার কাছে একটু সময় চেয়েছে। আমি ওনাদেরকে সর্বোচ্চ 2 মাস সময় দিয়েছিলাম, যেহেতু আমার ঈদের সময় আবার আমার ফুপিরা আসবে, তখন আমার এই রুমটা প্রয়োজন হবে। আমি ওদেরকে যে লং টাইমের জন্য রাখতে পারবো সেটাও আসলে সম্ভব হচ্ছে না। তো এই জন্য ওনাদেরকে বলে গেছি ওনারা 1 মাস পরে চলে গেলে তখন এই ফ্যামিলির আর কি যারা এই ভাইয়ার আবার নিচের সিঙ্গেল ইউনিটটাতে চলে যাবে। তখন আমি আবার আমার মানে যে ড্রয়িং রুমটা সেটা আবার আগের মতো করে সেট করে নেব। তো এই কারণেই আর কি বাড়িতে যাওয়ার আগের দিন এত একটা হ্যাসেল হয়েছে। আর যেটা আপনারা দেখছিলেন যে ফার্নিচারগুলো, এটা হচ্ছে নতুন বউর বাড়ি থেকেই আগের দিনে, তখন মাত্র অনুষ্ঠানটা আর কি আর 2-3 দিন পরেই ছিল। আমি এমন একটা সময় গ্রামে যাচ্ছি যে ওনারা আরও বেশি মন খারাপ করেছে যে আমি অনুষ্ঠানে থাকতে পারছি না। আর ওনারা আগে থেকে আমাদেরকে বলতে পারেনি এই জন্য যে বিয়ের প্রোগ্রামটা আরও কিছুদিন পরে হওয়ার কথা ছিল, কিন্তু হুট করে ডেট পড়ে যাওয়াতে আমিও জানতাম না যে এই টাইম অনুষ্ঠান হবে, যে কারণে আমি টিকিটও কেটে ফেলেছি এবং জোহার স্কুল খোলারও সময় হয়ে যাচ্ছে, যেই কারণে আমাকে বাড়িতে এখন যেতেই হবে, না হলে আর যাওয়া হবে না। এজন্য আর কি আন্টিরা আবার বলেছিল যে রুমটা কিভাবে কি রাখলে ভালো হবে আপনি একটু দেখিয়ে দিয়ে যান। তো আমি আর কি সব কিছু সরিয়ে দিয়ে তারপর আবার ওনাদের সেটিংগুলো দেখছিলাম কোনটা কিভাবে রাখছে। ফার্নিচারগুলো খুবই সুন্দর। তো ওখান থেকে কাজ শেষ করে তারপর আবার আমাকে একটু বাইরে যেতে হয়েছিল, সোজোহাকেও সাথে করে নিয়ে গিয়েছিলাম, আমার বোনও সাথে ছিল। তো এরপর বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। বাসায় ফিরে তখন তো আমার হাতে আর সময় নেই, আমাকে এখনই ব্যাগ গুছিয়ে নিতে হবে, কারণ ভোর 6টার দিকে আমরা বের হয়ে যাব, আমাদের খুব সকালে গাড়ি।
তো এই জন্য আর কি ওই দিন এত টায়ার্ড ছিলাম আমি, যেটা বলার মতো না। সারা দিন এই যাওয়ার প্রিপারেশন, সকালবেলাতে একবার দেখেছেন আমি গত পর্বে বলেছি যে যাওয়ার জন্য কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, সেগুলো করেছি। ওখান থেকে এসে আবার রুম পরিবর্তন করা, তারপর এই যে আবার সন্ধ্যার সময় ব্যাগ গুছিয়ে নিতে হচ্ছে। মানে সারাটা দিন অনেকটা ধকল গেছে আমার ওপর দিয়ে। তো এরপর আর কি ভাবলাম যে এখন আর বসে থাকার কোনো সময় নেই, আমি বসতে গেলেই আলসামি ধরে যাবে, এই জন্য একটার পর একটা করে যাচ্ছি। তো প্রথমেই জোহার যে ব্যাগটা আমি সাথে রাখবো সেটাই গুছিয়ে নিয়েছিলাম, যেগুলো আমার সাধারণত রাস্তায় প্রয়োজন হতে পারে। আমি সবসময়ই ওর জন্য কয়েক সেট কাপড় আমার সাথে রাখি, যে ব্যাগটা আমার পায়ের কাছে থাকে, যেন যদি কোনোভাবে ড্রেস নষ্ট করে, খাওয়ার যদি পড়ে যায় বা যদি বমি করে, যদিও করে না, তারপরও আমি সেফটির জন্য সাথে রাখি। আর সাথে তো ওর ব্ল্যাঙ্কেট আর ছোটো বালিশটা আমি সাথে নেই, সব সময়ই নেই, কারণ ওর জন্য তো আমি আলাদা করে সিট নেই। ওকে যদি বালিশটা দিয়ে ঘুম পাড়িয়ে দেই, ও বেশিরভাগ সময়টাই জাগনা থাকে, মাঝখানে হয়তো 2 ঘন্টার জন্য ঘুমাবে, তখন বালিশটা দিয়ে ওকে ব্ল্যাঙ্কেট দিয়ে দিলে ও অনেকটা সময় ঘুমায়। আর ওর সকালবেলা কি আউটফিট হবে সেটাও কিন্তু আমি যে রাতের বেলায় গুছিয়ে নিচ্ছি। এখানে সক্স, তারপর হচ্ছে উইন্টারের একটা ড্রেস, এগুলো সবই আমার পেজ থেকে ওকে আমি দিয়েছি। তারপর ক্যাট সেট, তারপর হচ্ছে একটা সুন্দর লেগিংস, এই সব কিছুই আমার পেজ জোহাজ ড্রিমল্যান্ড থেকে ওকে দেওয়া। তো যেহেতু তখন প্রচুর পরিমাণে শীত ছিল আর ভোরবেলা যাব, তাই ওকে হ্যাভি একটা ড্রেস দিয়েছি। এই ড্রেসটা খুবই সুন্দর, মানে ফেব্রিকটা উলেন টাইপের, এত থিক যে এটার উপরে অন্য কোনো জ্যাকেট বা সোয়েটার পরার কোনো প্রয়োজন পড়ে না। অনেকটা উলেন ফেব্রিকের মধ্যে, আর খুবই স্ট্রেচেবল, যে কারণে পরার পরে খুবই কমফোর্টেবল লাগে। আর এই একটা ড্রেস পরলে উপর আর অন্য কিছু পরার প্রয়োজন নেই, এটাই শরীরে যথেষ্ট পরিমাণ ওম দেয়। তো আমি চেষ্টা করেছি কালার ম্যাচ করে ওর আউটফিটটাকে নেওয়ার জন্য। আর কিছু হ্যান্ড গ্লাভসও সাথে আমি ব্যাগে রাখছি, একটা সাথে করে নিয়ে যাব পরিয়ে, আর এক্সট্রা একটা সক্স এবং হ্যান্ড গ্লাভস, তারপরে কিছু রুমাল, এগুলো আমি সব কিছুই হাতের কাছে রাখবো। আর ওয়াইপস নিচ্ছি এজন্য, যে যদি অন্য কিছু খায় হাতে লেগে ফেললে তখন দেখা যায় যে ধোয়া যায় না গাড়ির মধ্যে, ওয়াইপস থাকলে খুব সহজে ক্লিন করে নেওয়া যায়। তো প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগে নিয়ে তারপর আবার আমি আমার লাগেজ গোছাতে শুরু করেছি। তো আমি আমার যে ব্যাগটা সাথে রাখি, ওখানে মূলত জোহার এই ধরনের রাস্তায় যে ধরনের কাপড় চোপড় রাখতে পারে সেগুলি, ওর ব্ল্যাঙ্কেট, তারপর যদি গরমের দিন হয় তাহলে ব্ল্যাঙ্কেটটা নেই না, শুধু বালিশটাই নেই, ছোট্ট একটা মাথার বালিশ, ওর ছোটোবেলা ওটাই নেই। আর তার সাথে হচ্ছে পানির বোতল বা ওর কিছু টুকটাক খাবার জিনিস, সেগুলো সাথে নেই। আর এই তো এখন লাগেজটা গুছিয়ে নিচ্ছি। নিচের দিকটাতে সাবান বা যেগুলো ছোট ছোট জিনিস ছিল সেগুলো ফাঁকার মধ্যে আগে বসিয়ে দিয়ে জায়গাটাকে একটু ব্যালেন্স করে নিয়েছি। তারপর একটা সাইডে আমি জোহার কাপড় নিই, আর আরেকটা সাইডে আমার কাপড় নিই। এতে করে বাড়িতে যাওয়ার পর যখন আমার প্রয়োজন পড়ে আমি খুব তাড়াতাড়ি, কারণ যাওয়ার পরেই তো সাথে সাথে আলমারি গোছানো যায় না, রেস্টের ব্যাপার আছে, বা যাওয়ার পরে ফ্রেশ হতে হয়। তো এই জন্য আমি আলাদা আলাদাভাবেই নেই, যাতে করে আমার প্রয়োজন অনুসারে আমি একই সাইডে যার যার জিনিস পেয়ে যাই। তো জোহার জিনিসগুলো আলাদা করে এক সাইডে নিচ্ছিলাম, আর আমার জিনিস এখানে খুব বেশি নেই, কারণ আমি আমার বাসায় পরার যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো সব একটা ব্যাগে করে আগেই আমার দেবরের কাছে পাঠিয়ে দিয়েছি। ভাইয়া এসেছিল ঢাকাতে আমার ভাগ্নেকে নেওয়ার জন্য, তখন আমার দেবরের ছেলেটার জন্য ওর জন্য আর কি কিছু কাপড় চোপড় শীতের জন্য অগ্রিম আমি দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমাদের যেতে লেট হচ্ছে। তো ওর কাপড় চোপড়গুলো আর সাথে আমার পরার কিছু কাপড়। আর বাড়িতে গেলে সাধারণত আমি বাসায় পরার কাপড়টাই বেশি নেই, বাইরের কাপড় আমার খুব বেশি নেওয়া হয় না, যেহেতু বাড়ি থেকে আমি খুব বেশি এদিক ওদিক যাইও না, ওই বাড়িতেই যাই, ওখান থেকে আবার বাসায় চলে আসা হয়। এছাড়া কোথাও যাওয়া হয় না সাধারণত, কারণ খুব শর্ট টাইমের জন্য যাই, তো ওই সময়টায় আর বেড়ানোর মতো ইচ্ছা হয় না, ভাবি যে বাড়িতেই থাকি, সবার সাথে সময় দিই, এইভাবেই ভালো লাগে। তো এরপর আর কি মাঝখানটাতে জোহার মেডিসিনগুলো নিয়ে নিলাম। আমার এই লাগেজটা কিন্তু বিশাল বড়, লাগেজটা অনেকটাই পুরনো হয়ে গেছে, রং নষ্ট হয়ে গেছে, কিন্তু আর তারপর আমার এটা নিলে একটু সুবিধা হয় যে এটা আমার কিন্তু বিয়ের সময় কেনা লাগেজ, অনেকটাই লার্জ স্পেস। এটার মধ্যে আমি একেবারে ওর মেডিসিন থেকে শুরু করে জুতা, আমার কাপড় চোপড়, মেয়ের কাপড় চোপড় সব কিছুই একটা লাগেজের মধ্যে আমার হয়ে যায়। তো সব কিছু গুছিয়ে নিয়ে তারপর আবার যে ব্যাগটা হাতের কাছে আমি রাখবো, ওইটার মধ্যেও হচ্ছে বিস্কিটগুলো আলাদাভাবে নিয়েছি, যাতে লাগেজে দিলে ভেঙে যেতে পারে, কারণ অনেক কাপড় চোপড়ের প্রেশার থাকবে। তো ওই ব্যাগটার মধ্যে আমি আলাদাভাবে জোহার রাস্তায় খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স আর বাড়িতে যে টুকটাক জিনিসগুলো নেব ওগুলো আমি হাতের ওই ব্যাগটাতে নিয়ে নেব।
আর একটা সাইডে জাস্ট আমার বাসায় পরার কাপড় ছাড়া যেগুলো জাস্ট 3টা মনে হয় ড্রেস নিয়েছিলাম এবার এক্সট্রা, যে একটা তো আসার সময় পরে আসবো, আর 2টা ড্রেস নিয়েছে যে যদি বাই চান্স কোনো হঠাৎ দাওয়াত পড়ে যায় বা কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে, শহরে যদি যেতে হয় তখন পরার জন্য 2টা ড্রেস নিয়েছিলাম। আর সব থেকে বেশি যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে শীতের জিনিস, তো ওই জন্যই আর কি আমি শাল নিয়ে নিয়েছিলাম 2-3টা, একটা তো পরে যাবো, আর এক্সট্রাভাবে বাসায় পরার জন্য নরম টাইপের 2টা শাল নিচ্ছি, কারণ কাজ করার সময় নরম বা হালকা পাতলাগুলোই লাগে। আর সোয়েটার নিয়েছিলাম, জ্যাকেট নিচ্ছি। আর এছাড়াও আমার গ্রামের বাড়িতেও আলমারিতেও আমার শাল রাখা থাকে, এক্সট্রা 2-একটা জিনিস সবসময় থাকে, যে আমি যদি বাই চান্স কখনো নিতে ভুলে যাই তখন যেন ব্যবহার করা যায়। তো জুতোগুলো আমি ঢুকিয়ে নিয়েছি, আর একটা যেটা উইন্টার শু সেটা আমি ধুয়েছিলাম, ওইটা শুকায়নি, ওটা সকালে ভরতে হবে। আর যে অ্যাক্সেসরিজগুলো এগুলো আমার বোন গুছিয়ে দিয়েছে, এগুলো এখন ভরে ফেলবো। তো এই ছিল আমাদের বাড়ি যাওয়ার প্রিপারেশন। ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে আপনাদের সাথে আমাদের বাড়ি যাওয়াটা শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।